আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম ওয়ান শট ক্লাসে। আজকের ক্লাসে আমরা লাসে তিলের নীতি নিয়ে আলোচনা করব। এই ওয়ান শট ক্লাসটা বেসিক্যালি আমরা নাম দিয়েছি কি মাস্টার ক্লাস। এবং এই মাস্টার ক্লাস কেন? কারণ একটা ক্লাসের মাধ্যমে তোমার যেই টপিক নিয়ে আলোচনা করবো ওই টপিকের A to Z শেষ হয়ে যাবে। দেখো ভাইয়া, লাসে তেলের নীতি এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বলছিল যে ভাইয়া এই টপিকের উপর একটা ক্লাস নেন, তাই তোমাদের সামনে আজকে ক্লাসটা হাজির করে এনেছি। এখন এই ক্লাসটা কেন ইম্পর্টেন্ট? কারণ তোমার রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টা রয়েছে এখানের গ অথবা ঘতে চলে আসে এই কোশ্চেনটা। কি কি টাইপের থাকে? যেমন একটা উভমুখী বিক্রিয়া দেওয়া থাকে, বলে যে এই বিক্রিয়ার উপর তাপের প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ করো। অথবা অথবা তোমাকে বলে যে এই উভমুখী বিক্রিয়াতে কিভাবে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করা যায়। ঠিক আছে, তাহলে তোমাকে দেখতে হয় যে তাপ বাড়াইলে উৎপাদ বাড়ে নাকি তাপ কমাইলে উৎপাদ বাড়ে, চাপ বাড়াইলে উৎপাদ বাড়ে নাকি চাপ কমাইলে উৎপাদ বাড়ে। এই জিনিসপাতিগুলো আমাদের খেয়াল রাখতে হয়। তাহলে ভাইয়া চলো লাসে তেলের নীতি আলোচনা করার আগে শুরুতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে যে লাসে তেলের নীতি আসলে কেন প্রয়োগ করা হয়। প্রথমত আমাদের জানা লাগবে যে লাসে তেলের নীতি আসলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। ধরো A + B এটা হচ্ছে বিক্রিয়কের পার্ট। আমরা জানি একটা রাসায়নিক বিক্রিয়ার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে বিক্রিয়ক আর একটা কি উৎপাদ। তাহলে এটা ধরো বিক্রিয়কের পার্ট, আর উৎপাদের পার্ট কি C+D। এই যে রাইট, এই যে C+D। এখন এটা বিক্রিয়কের পার্ট, এটা উৎপাদের পার্ট। এখন ভাইয়া এটা তো উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া মানে কি? বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, উৎপাদ বিক্রিয়কে পরিণত হচ্ছে, তাই এটাকে আমরা বলি উভমুখী বিক্রিয়া। এখন উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে উভমুখী বিক্রিয়াটা কিন্তু সবসময় চলমান। ঠিক আছে, মানে সব সময় চলতে থাকে, বিক্রিয়াটা সবসময় হইতে থাকে, এটা কখনো থামে না। তাহলে ওই বিক্রিয়ার ক্ষেত্রে বেসিক্যালি লাসে তেলের নীতিটা কি প্রয়োগ করতে হয়। এখন দেখো ভাইয়া, তোমাকে বলি যে লাসে তেলের নীতির সাথে একটা টপিক আছে, যে টপিকটার নাম কি জানো? সাম্যাবস্থা। সাম্যাবস্থা জিনিসটা কি দেখো, তোমাকে লিখে দিচ্ছে এখানে সাম্যাবস্থা। সাম্যাবস্থা জিনিসটা কি দেখো, সাম্যাবস্থা বুঝতেই পারতেছো, এটা ব্যালেন্স করার কিছু একটা বুঝাচ্ছে, তাই না? হ্যাঁ, তুমি যদি এটা মাথায় রাখো তাহলে এটাই সাম্য অবস্থা বা সাম্যাবস্থা একত্রে বলা হয়। এটা হচ্ছে যখন একটা উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার, সম্মুখমুখী বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার সমান হয়। এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হারটা সমান হয় কিসের সাথে? বিপরীতমুখী বিক্রিয়ার হারের সাথে। বিপরীতমুখী বিক্রিয়া হারের সাথে যখন সম্মুখমুখী বিক্রিয়ার হারের সাথে বিপরীতমুখী বিক্রিয়ার হারটা সমান হয়, তখনই সাম্যাবস্থাটা কি হয়? সৃষ্টি হয়। কোন একটা উভমুখী বিক্রিয়া যখন সম্মুখমুখী বিক্রিয়ার হারটা এবং বিপরীতমুখী বিক্রিয়ার হারটা সমান হয়, তখন সেটাকে আমরা বলি কি? সাম্যাবস্থা। এখন তোমার কোশ্চেন আসতে পারে, ভাই সম্মুখমুখী বিক্রিয়ার হারটা কি? খুব সহজ। হার মানে মনে রাখবা একক সময়ে, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে সেটাকে বলি সম্মুখমুখী বিক্রিয়ার হার। বিপরীতমুখী বিক্রিয়ার হার কি হবে? উল্টা। একক সময়ে যে পরিমাণ উৎপাদ আবার কি হচ্ছে? বিক্রিয়কে রূপান্তর হচ্ছে, সেটাকে আমরা বলি বিপরীতমুখী বিক্রিয়ার হার। এখন একক সময়ে যে পরিমাণ বিক্রিয়কটা উৎপাদে যাচ্ছে এবং সেই একই সময়ে যে পরিমাণ উৎপাদ বিক্রিয়কে পরিণত হচ্ছে, তখন যদি এই দুইটা ইকুয়াল হয়ে যায় তখন সেটাকে বলি সাম্যাবস্থা। অর্থাৎ ধরো 5 সেকেন্ড, 5 সেকেন্ডে 5 মোল বিক্রিয়ক উৎপাদে পরিণত হইলো। ওই 5 সেকেন্ডেই, মানে ওই 5 সেকেন্ডেই 5 মোল উৎপাদ আবার কি হয়েছে? বিক্রিয়কে রূপান্তর হয়েছে। তাহলে সেম সময়ে এবং সেম অ্যামাউন্টটা বিক্রিয়ক থেকে উৎপাদে গেছে, আবার উৎপাদ থেকে বিক্রিয়কে আসছে, তখন অবস্থাটা কি হয়ে যায়? সাম্যাবস্থা। এবং এই সাম্যাবস্থাটাকে ব্রেক করার জন্য লাসে তেলের নীতিটা প্রয়োগ করা হয়। এখন তোমাকে দেখাবো যে সাম্যাবস্থাটা বেসিক্যালি কিভাবে ক্রিয়েট করা হয়, সাম্যাবস্থাটা কিভাবে ক্রিয়েট হচ্ছে সেটা দেখাবো। একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে, আবার সেম পরিমাণ উৎপাদ বিক্রিয়কে রূপান্তর হচ্ছে। তাহলে এই যে একই সময় বা একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে যাচ্ছে, আবার সেম পরিমাণ উৎপাদ বিক্রিয়কে আসতেছে, এটাকে আমরা বলতেছি কি বলতো? এটাকে বলতেছি আমরা বেসিক্যালি সাম্যাবস্থা। এটাকে ব্রেক করার জন্য আমরা লাসে তেলের নীতিটা কি করে প্রয়োগ করি। এখন দেখো সাম্যাবস্থা কিভাবে ক্রিয়েট হয়, ভালো করে বুঝছো। এটা বুঝতে পারলে তোমার অনেক কিছু ইজি হয়ে যাবে। ধরো এখানে A + B, এটা হচ্ছে বিক্রিয়ক। একটা রাসায়নিক বিক্রিয়া দুইটা পার্ট থাকে আমি বললাম, এটা হচ্ছে বিক্রিয়ক আর একটা হচ্ছে উৎপাদ। C+D হচ্ছে উৎপাদ। তাহলে তুমি দেখো এখানে ধরো বিক্রিয়াটা এখনো শুরু হয় নাই ভাইয়া, বিক্রিয়াটা এখনো শুরু হয় নাই, তার মানে টাইম ইকুয়াল টু হচ্ছে 0। বিক্রিয়ার টাইম কত? 0। কেন? কারণ বিক্রিয়া এখনো স্টার্ট হয়নি। তাহলে বিক্রিয়া যেহেতু স্টার্ট হয় নাই, তাহলে বিক্রিয়কের পরিমাণ কত থাকবে? একদম 100% না। উৎপাদ কত থাকবে? 0%। কেন? জিনিসটা খুবই সিম্পল। তোমার কাছে লবণ আছে এক হাতে, আর এক হাতে চিনি আছে, সরি হ্যাঁ,
এক হাতে হচ্ছে লবণ অথবা চিনি আছে, আর আরেক হাতে পানি আছে, ঠিক আছে? বিক্রিয়া করাবা তো, লবণ আর চিনি তো বিক্রিয়া হয় না। তো তুমি যেটা করবা যে এক হাতে হচ্ছে লবণ নিবা আর এক হাতে পানি নিবা, এ লবণ বি পানি। এখন তুমি এখন দুইটাকে মিক্স করো নাই, মিক্স না করলে কি উৎপাদ আসবে এখানে? না, তাই উৎপাদ হচ্ছে 0। যেহেতু মিক্স করো নাই তাহলে বিক্রিয়া কত হবে? একদম সর্বোচ্চ কত? 100%। যখন তুমি মিক্স করছো, এই যে ধরো t = 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড ধরে তুমি মিক্স করছো, পানির সাথে লবণের বিক্রিয়া হয়েছে, তখন আমি ধরে নিলাম উৎপাদের রূপান্তর হইল 20%। অর্থাৎ ধরো 20% জিনিস গলে গেছে আর কি, বা 20% উৎপাদে রূপান্তর হয়েছে, বা 20% স্যালাইন তৈরি হয়েছে লবণ এবং পানির সাথে, ঠিক আছে? তাহলে বাকি 80% কোথায় থাকবে বলতো? বিক্রিয়কে, মানে এই 80% এখনো বিক্রিয়া কি শুরু হয় নাই। মানে কি বললাম? t = 0, মানে একদম শুরুতে তোমার এক হাতে আসছে চিনি আর এক হাতে আসছে পানি, অথবা এক হাতে লবণ আর এক হাতে পানি, তুমি এটাকে এখন মিক্স করো নাই, তাহলে তোমার বিক্রিয় কি একদম 100%, উৎপাদ কি আছে? নাই, দুইটা কিন্তু মিক্সই করো নাই। পরবর্তীতে কি হয়েছে? 1 সেকেন্ড পরে, মানে যখন মিশাইছো, এই মিশানোর 1 সেকেন্ড পরে দেখলা কিছু পরিমাণ তোমার পানির সাথে লবণ কি মিশে গেছে, মানে উৎপাদ দিছে। কতটুকু ধরে নেই? 20% ধরছে, অ্যাজুম করে নিছে, মনে করে নিছে 20%। তাহলে 80% এখনো একটা আরেকটার সাথে কি করে নেই, মানে পানির সাথে লবণের অণু কি করে নেই? বিক্রিয়া করে নেই। 2 সেকেন্ড পর দেখলা 40% উৎপাদ বা স্যালাইন তৈরি হয়ে গেছে, লবণের সাথে পানি মিশে গেছে। তাহলে বাকি 60% এখনো বিক্রিয়া করা বাকি। t = t, এটা মানে কি বোঝাচ্ছে? একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় দেখলাম যে 50% উৎপাদে রূপান্তর হইলো, 50% মানে উৎপাদ পাইছো, 50% স্যালাইন পাইছো। তাহলে বাকি অবশিষ্ট কি থাকে? 50% বিক্রিয়ক, যেটা এখনো বিক্রিয়া স্টার্ট করে নাই। যখন এই পজিশনটা আসবে, এই পজিশনটা আসবে, তখন কি হয় জানো? মানে যখন এই পজিশনটা আসে, এটা আমি তোমাকে সহজ করে লাসে তেলের নীতিটা কেন প্রয়োগ করি এটা বোঝানোর জন্য সহজ করে এখানে বুঝাচ্ছি। তাহলে কি হইলো যে আরো t = 2, মানে t = t মানে বুঝেছে একটা নির্দিষ্ট সময় পরে, এটা কত? 2 সেকেন্ডের পর 3 সেকেন্ড হতে পারে, 4 সেকেন্ড হতে পারে, 5 সেকেন্ড হতে পারে, 1 মিনিট, 1 ঘন্টা এরকম হতে পারে। তো ওই সময়ে দেখলাম আমি 50% স্যালাইন রেডি, আর এখন বিক্রিয়কে 50% এখন কি বিক্রিয়া করে নাই, ঠিক আছে? তাহলে যখন এই পজিশনটা ক্রিয়েট হবে তখন কি হয় জানো? তখন এই অবস্থাটাকে আমরা বলি সাম্যাবস্থা। কেন বলতেছি এই অবস্থাটাকে কি বলি? সাম্যাবস্থা। কেন? দেখো, এই যখন এই পজিশনটা আসে তখন জিনিসটা এখানে কিভাবে সার্কুলেট হয় দেখো। জিনিসটা হচ্ছে এই যে এরকম, এটা তো মুখোমুখি বিক্রিয়া। একটা নির্দিষ্ট সময়ে যখন এই 50-50টা আসে তখন আমরা প্রতিনিয়ত কি ঘুরপাক খেতে দেখতে পাই। কিভাবে? একটা নির্দিষ্ট সময়ে অথবা একক সময়ে 50% বিক্রিয়কটা উৎপাদে রূপান্তর হয়, আবার এই 50% উৎপাদ বিক্রিয়কে আসে। এইভাবে জিনিসটা রোটেশন ঘুরতে থাকে। জিনিসটা এরকম, আমি তোমাকে 50 টাকা দিলাম, তুমি আমাকে 50 টাকা দিলা, আমি তোমাকে 50 টাকা দিলাম, তুমি আমাকে 50 টাকা দিলা। এইভাবে আমরা কি করতেছি? আদান প্রদান করতেছি টাকা। আমি 50 টাকা দিচ্ছি, তুমি আমাকে 50 টাকা দিচ্ছি, এইভাবে আদান প্রদান। জিনিসটা এরকম এখানেই হয়। 50% বিক্রিয়ক 50% উৎপাদে রূপান্তর হয়, আবার এই 50% উৎপাদ বিক্রিয়কে রূপান্তর হয়। এইভাবে সার্কুলার ভাবে জিনিসটা চলতে থাকে, এই যে এইভাবে। এটা কিন্তু 50টা আর 40তে আসে না, বা 50টা আর 60তে আসে না। এইভাবে যখন সাম্যাবস্থাটা একবার ক্রিয়েট হয়ে যায় তখন এটা এরকম সাম্যাবস্থা কি চলতে থাকে, যেভাবে চলতে থাকে। আমি তোমাকে 50 টাকা দিলাম, তুমি আমাকে 50 টাকা, জিনিসটা এরকম আর কি। প্রথমে আছে 100 টাকা ছিল, তোমার 0 টাকা, আমি তোমার হচ্ছে 20 টাকা দিলাম, আমার এখন আছে 80 টাকা। পরবর্তীতে আমি আরো দিলাম 20 টাকা, তাহলে তোমার টোটাল হলো এখন 40 টাকা, আমার কাছে এখন আছে 60 টাকা। কিন্তু আমি যখনই তোমাকে আরো 10 টাকা দিলাম, তোমার হয়ে গেল 50, আবার 50। এরপরে আমরা আর কি আর তোমার হচ্ছে লেনদেনটা আগের মতো করবো না। এখন লেনদেনটা কেমন হবে? তুমি আমাকে 50 টাকা দিবা, আমি তোমাকে 50 টাকা দিব। আগে কি হইতো? আমি তোমাকে দিতাম, কিন্তু যখন সাম্যাবস্থাটা পৌঁছে যাবে তখন আমি তোমাকে দিব, তুমি আমাকে দিবা, আমি তোমাকে দিবা, তুমি আমাকে দিবা। এমন মনে হইতে পারে যে ভাইয়া বিক্রিয়াটিকে এখানে স্টপ। না ভাইয়া, স্টপ না। এখানে লেনদেন বা বিক্রিয়াটা স্টপ না, বিক্রিয়াটা চলমান। কিভাবে? 50% বিক্রিয়ক উৎপাদে যাচ্ছে, 50% উৎপাদ বিক্রিয়কে আসতেছে, এইভাবে বিক্রিয়াটা কি চলমান। আমি তোমাকে 50 টাকা দিচ্ছি, তুমি আমাকে 50 টাকা দিচ্ছ, আমি তোমাকে 50 টাকা দিচ্ছি, তুমি আমাকে 50 টাকা দিচ্ছ, এইভাবে চলতে আছে আমাদের লেনদেন। এখানে উভমুখী বিক্রিয়াটাও এভাবে চলতে থাকে। তো এই অবস্থাটাকে বলে আমরা সাম্যাবস্থা। একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে রূপান্তর হয়, ওই সেম সময়ে সেম পরিমাণ বিক্রিয়ক আবার কি হচ্ছে? সেম পরিমাণ উৎপাদ আবার কি হচ্ছে? বিক্রিয়কে রূপান্তর হচ্ছে। একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে রূপান্তর হয়, এই সেম সময়ে, এই যে t = t, সেম সময়ে উৎপাদ কি হচ্ছে? সেম পরিমাণ উৎপাদ কি হচ্ছে? বিক্রিয়কে রূপান্তর হচ্ছে। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং বিপরীতমুখী বিক্রিয়ার হারটা কি হচ্ছে? সমান হচ্ছে। তাই সেটাকে আমরা বলতেছি সাম্যাবস্থা। এই সাম্যাবস্থাটাকে ব্রেক করার জন্য বা ভাঙার জন্য ইউজ করা হয় কি? লাসা-তেলিয়ার নীতি। কি ইউজ করা হয় ভাইয়া? লাসা-তেলিয়ার নীতি। লাসা-তেলিয়ার নীতি অর্থাৎ তাপ অথবা চাপ অথবা ঘনমাত্রার প্রভাবের কারণে এই জিনিসটা কি হয়? ব্রেক হয়ে যায়।
ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া এটার একটা গ্রাফ আছে, গ্রাফটা একটু এখন আই গেস বুঝতে পারবা। দেখো এই যে গ্রাফটা, এটা হচ্ছে ধরো তোমার হচ্ছে এটা বিক্রিয়কের পার্ট, ওয়াই অক্ষটা বিক্রিয়ক, এক্স অক্ষটা ধরো উৎপাদ। তাহলে ভাইয়া দেখো তো শুরুতে বিক্রিয়ক কত ছিল? 100%। তাহলে এখানে ধরো এটা সর্বোচ্চ 100%। তাহলে এটা ধীরে ধীরে কি 100 থেকে 80, 80 থেকে 60, 60 থেকে 50 কমতেছে না? এই যে কমতেছে, কমতে 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 এক সময় যায় ফ্ল্যাট। কেন? এই যে 100, 80, 60, তারপর 50, তারপরে কি আর গেছে? যায় না, 50-ই আছে, যে ফ্ল্যাট 50। উৎপাদ, উৎপাদ কত ছিল দেখো? উৎপাদ ছিল 0, এই যে 0। তাহলে উৎপাদ শুরু হবে এই যে এখান থেকে 0 থেকে, এটা বাড়তেছে না? দেখো 0 থেকে 20, 20 থেকে 40, এই যে বাড়তেছে, বাড়তে বাড়তে 50-এ গেছে, এই যে বাড়তে 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 এই যে এখানে 50-এ গেল। তারপরে আর কি বাড়ছে? এই যে 50-এ যাওয়ার পর এটা কি আর বাড়ছে? বাড়ে না, এটা ফ্ল্যাট গেছে, তারপরে এই যে ফ্ল্যাট। ওকে, এই যে এই অবস্থাটাকে আমরা বলে সাম্যাবস্থা। এটাকে ব্রেক করার জন্য আসে কে? লাসাতেলের নীতি, এটাকে বলতেছি সাম্যাবস্থা। এখন তোমাকে বুঝাবো যে লাসাতেলের নীতির আসলে কেন প্রয়োগ করা হয়। দেখো যখন এই 50-50টা আসে তখন আমি লাসাতেলের নীতির প্রয়োগ করি, অর্থাৎ আমি এখানে তাপ বাড়াই বা তাপ কমাই, এখানে চাপ বাড়াই বা চাপ কমাই, অথবা বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই অথবা উৎপাদের ঘনমাত্রা বাড়াই দিই। বাড়াইলে কি হয়? একটা চেঞ্জ আসে। চেঞ্জটা এমন ভাবে হয় যাতে ব্যালেন্স হয়ে যায়। কিভাবে? দেখো আমি যদি এখানে তাপ বাড়াই তাহলে হয়তো বা এটা ব্রেক হয়ে 50টা 60 হয়ে গেল, এই 50টা কি হয়ে গেল? ধরো 60 হয়ে গেল, আর 50টা ধরো 40 হয়ে গেল, ধরো সাপোজ 40। তাহলে কি এটা ব্রেক হয়ে গেছে না? আগে 50-50 ছিল, এইভাবে চলতেছিল, কিন্তু যখন তুমি তাপ বাড়াইছো বা তাপ কমাইছো বা চাপ বাড়াইছো বা চাপ কমাইছো তখন এটা ব্রেক হয়ে গেছে, 50-50 আর নাই, এখন 50 থেকে এটা 40 হইলো। এবং এই 40 হওয়ার পরে এটা কি 50 থাকবে না, একটা যদি কমে যায় আর একটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, তাহলে এটা বেড়ে যেয়ে 60% হবে। এই যে এইভাবে ব্যালেন্সটা হবে, দেখছো? এভাবে কি হলো? ব্যালেন্সটা হলো। তাহলে লাসাতেলের নীতি আমাকে বলে যে কোনো একটা উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় থাকাকালীন, কোন একটা উভমুখী বিক্রিয়ায়, এই যে কোনো একটা উভমুখী বিক্রিয়ায়, মানে উভমুখী বিক্রিয়া, প্রথমত আমি পুরোটা লিখে দিচ্ছি না, আমি জাস্ট তোমাকে মূল পয়েন্টগুলো লিখতেছি। উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন, এই যে 50-50 সাম্যাবস্থা থাকাকালীন আমি কি করব? তাপ, চাপ, ঘনমাত্রা বাড়াবো বা কমাবো। ঘনমাত্রা, এই তিনটা জিনিসই কি করব? হয় বাড়াবো না হলে কমাবো। এমন ভাবে বাড়াবো বা কমাবো যাতে পরিবর্তন, মানে কম বাড়াইলে বা কমাইলে একটা চেঞ্জ আসবে না, এই পরিবর্তন, এই পরিবর্তনের ফলাফলটা কি হবে? প্রশমিত হবে। এটা তোমার বইতে লেখা আছে। পরিবর্তনের ফলাফলটা মানে রেজাল্টটা কি হবে? নিউট্রালাইজ হবে, প্রশমিত। আর প্রশমিত কেমনে হইলো? প্রশমিত কেমনে হইলো বলো? এই যে দেখো 50-50 ছিল, এটা কমে যায়, মানে ব্রেক করছে, 50টা ব্রেক করে 40 আসছে, নেমে গেছে। তাহলে এটাও কি হয়েছে? বেড়ে গেছে, মানে একটা কমলে আরেকটা বাড়বে। এটাকে বলতেছি নিউট্রালাইজেশন, প্রশমিত, ব্যালেন্স। ওকে, তাহলে এই হচ্ছে লাসাতেলিয়ান নীতি। আমরা কি সবাই বুঝতে পারছি যে লাসাতেলিয়ান নীতিটা কেন ইউজ করা হয় এবং কখন ইউজ করা হয়? এখন আমরা দেখব যে কোনো একটা উভমুখী বিক্রিয়ায় তাপের প্রভাবটা কিভাবে কাজ করে। ধরো আমার কাছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া আছে, তাপ উৎপাদী, যেটা N2 প্লাস 3H2 ইকুয়াল টু 2NH3। এটা ধরো ডেলএইচ দেয়া আছে কত? এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আমরা জানি। এটা ডেলএইচ দেয়া আছে ধরো -92 কিলোজুল। মানে কি এখানে এক্সট্রা তাপ উৎপন্ন হয়েছে কত? -92 কিলোজুল হচ্ছে ডেলএইচ, মানে তাপের পরিবর্তন। বিক্রিয়কের মোট শক্তি এবং উৎপাদের মোট শক্তি যদি ডিফারেন্স করি তাহলে আমার আসবে -92 কিলোজুল পার মোল। এটা বোঝায় যে উৎপাদে এক্সট্রা তাপ শক্তি উৎপন্ন হয়েছে, সেটা কত? 92। তাহলে ওই যে ডেলএইচ ইকুয়াল টু -92 কিলোজুল পার মোল লিখতাম না, তার ওইটাকে একটু আরেকভাবে লিখি, +92 কিলোজুল পার মোল। কারণ তাপ উৎপাদী বিক্রিয়া আমরা সংজ্ঞা পড়ছি যে যে বিক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন হয়, এখানে কত তাপ শক্তি উৎপন্ন হলো? 92 কিলোজুল পার মোল, +92 কিলোজুল পার মোল। আর ডেলএইচ কেন নেগেটিভ হলো? কারণ এখানে তাপ শক্তির পরিবর্তনটা কি আসছে? মাইনাস আসছে। আমরা অধ্যায় 8-এ পড়ছি বিক্রিয়কের মোট শক্তি থেকে উৎপাদের মোট শক্তি বাদ দিলেই আমরা কি পেয়ে যাই? ডেলএইচ পেয়ে যাই, তাপের পরিবর্তন। ডেল মানে পরিবর্তন, এইচ মানে হিট, ঠিক আছে? হিট অফ ডিফারেন্স বা তাপের পরিবর্তন। ওইটা মাইনাস থাকলে মনে রাখবা উৎপাদে প্লাস হবে, ঠিক আছে? ডেলএইচ নেগেটিভ মানে উৎপাদে কত? প্লাস, ঠিক আছে? এভাবে আমি সাজায় লিখবো, সাজায় লিখলে কি হবে? তাহলে বোঝা যাবে যে কোথায় তাপের পরিমাণ কি বেশি। তাহলে দেখো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে দেখো ভাইয়া খুব সহজ ব্যাখ্যা, দেখো আমি এই বিক্রিয়ায় তাপ বাড়াবো। তুমি একটা জিনিস, কখনো তেলা মাথায় কি কখনো তেল দেওয়া উচিত? এটা আমার আগে বলো, তেলা মাথায় তেল দেওয়া উচিত নাকি? মানে তোমার মাথায় অলরেডি তেল আছে, অলিভ অয়েল ইউজ করলা তুমি অলরেডি। অলিভ অয়েল জানি আমরা চুলের জন্য অনেক উপকারী, ধরো আমি অলিভ অয়েল ইউজ করলাম, তেল দিলাম অনেক,
এরপর কি আমি আরো তেল দিব না, তেলের মাথায় তো থেকে তেল দেওয়া উচিত না। এই কনসেপ্টটা মাথায় থাকলে এটা তোমার বের করতে ইজি হবে। দেখো এই বিক্রিয়া যদি আমি তাপ বাড়াই, তাহলে এই বিক্রিয়া তো এখন সাম্য অবস্থায় আছে, রাইট? সাম্য অবস্থায় থাকাকালীন আমি যদি এই রাসায়নিক বিক্রিয়াটাতে তাপ বাড়াই, সাম্য অবস্থাটা এই তাপটাকে নিয়ে বা এই বৃদ্ধি করলো না তাপ, এই বৃদ্ধিজনিত তাপটাকে কোন দিকে সরাবে বলে মনে হয়? ডান দিকে নাকি বাম দিকে? একটু চিন্তা করবা, আমাকে বলো। এই রাসায়নিক বিক্রিয়া তো একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এখানে কোথায় তাপ শক্তি বেশি? এই জায়গাতে এক্সট্রা তাপ। তাহলে তুমি যদি এই বিক্রিয়ায় তাপ বাড়াও, তাহলে বৃদ্ধিজনিত তাপটা এদিকে যাবে নাকি এদিকে যাবে? এদিকে কি যাবে না? কেন বলো তো? কারণ এখানে তো অলরেডি তাপ শক্তি আছেই, তুমি তাপ আরো বাড়াচ্ছ, তাহলে কি ওখানে যাবে না? ওই যে তেলের মাথায় কি তেল দিবা না? তাহলে এখানে তো তাপ শক্তি অলরেডি বেশি আছে, তাহলে সাম্য অবস্থা ওই বৃদ্ধিজনিত তাপটারে নিয়ে উৎপাদে কেন ফেলাবে? ওই সাম্য অবস্থা যে তুমি তাপ বাড়ালে, বৃদ্ধিজনিত তাপটাকে ফেলাবে কোথায়? বিক্রিয়কের দিকে, অর্থাৎ বামে। তাহলে এখানে লিখবা যে সাম্যাবস্থাটা বৃদ্ধিজনিত তাপটাকে নিয়ে কোথায় সরবে? বামে। তাহলে সাম্যাবস্থা সরবে বামে, সাম্যাবস্থা যাবে বামে। বামে যাও মানে কি বলতো? বামে আছে কে? যে এটা ডান এটা বাম, বামে আছে কি? বিক্রিয়ক। তাহলে সাম্যাবস্থা এখন কোন দিকে সরলো? বিক্রিয়কের দিকে। বিক্রিয়ক, সাম্যাবস্থা এখন বিক্রিয়কের দিকে সরছে। মনে রাখবা, যার দিকে সরবে সাম্য অবস্থা সেটার পরিমাণ বাড়ায় দিবে। সাম্য অবস্থা যার দিকে সরবে সেটার পরিমাণ, সেই পরিমাণটাকে বাড়ায় দিবে। অর্থাৎ এখানে যেহেতু বিক্রিয়কের দিকে সরছে, তাহলে বিক্রিয়কের পরিমাণটা কি করবে? বাড়ায় দিবে। তাহলে এখানে বিক্রিয়ক বেশি হবে বা বিক্রিয়ক বাড়বে। এই যে বিক্রিয়ক হলো বেড়ে গেল, বিক্রিয়ক যদি বাড়ে উৎপাদ অটোমেটিক্যালি কি হবে? কমে যাবে। এই যে উৎপাদ হচ্ছে কমে যাবে। দেখো একটা বাড়ছে আরেকটা কমছে, এখানে দেখছিল না? এই যে এখানে একটা কমলে আরেকটা অটোমেটিক্যালি বেড়ে যায়, ব্যাপারটা এরকম। বিক্রিয়ক যদি বাড়ে উৎপাদ অটোমেটিক্যালি কমে যাবে। ফলে কি হবে? লাস্টে একটা লাইন লিখে দিবা, যেহেতু এখানে কি করছে? তাপ বাড়াইছো, তাপ বাড়ানোর কারণে সাম্যাবস্থা বাম দিকে সরছে, মানে বিক্রিয়কের দিকে সরছে। ফলে বিক্রিয়কের পরিমাণ বাড়ালো, উৎপাদের পরিমাণ কমাইলো, ফলে ব্যালেন্স হইলো। তার লাস্টে লিখবা যে তাপ যেহেতু বাড়াইছো, তাহলে লিখবা তাপ বৃদ্ধি জনিত ফলাফল, বৃদ্ধি জনিত ফলাফল কি হবে? প্রশমিত হবে। ফলাফল প্রশমিত হবে, প্রশমিত হবে। শেষ। খুবই সহজ, ঠিক আছে? তাপ বাড়াইলে কি হবে আশা করি বুঝতে পারছি। এখন তাপ কমাইলে কি হয় দেখো, ভাইস ভার্সা। তাপ কমাইলে কি হবে দেখো, খুব সহজ। তাপ যদি কমাও তাহলে সাম্যাবস্থা কোন দিকে সরবে? এটার উল্টা, বুঝা যাচ্ছে? এটার উল্টা হবে। আচ্ছা, যেখানে তোমার তেল বেশি, ঠিক আছে, ওই জায়গায় তুমি কি করবা? ওই জায়গায় কি আরো তেল দিবা? না, তুমি ট্রাই। আচ্ছা, তেল যদি মাথায় অলরেডি বেশি হয়ে যায় তখন কি করো? তুমি মাথায় পানি দেওয়ার ট্রাই করো, কারণ বেশি তেল দিলে তো ভালো লাগে না, পানি দেওয়ার ট্রাই করো। জিনিসটা এরকম, এখানে যেহেতু তাপশক্তি বেশি, এখন আমি যদি তাপশক্তি কমাইতে যাই, তাহলে বিক্রিয়ক বলবে নাকি উৎপাদ বলবে যে আমার ভাই এদিকে আয়, তাপশক্তিটা কমাই দেয়, মানে আমার বডিতে অনেক তোমার হচ্ছে গরম, মানে অনেক আগুন, তুমি এই আগুনটাকে নিভায় দাও, রাইট? তাহলে এখানে কোথায় মনে হচ্ছে কোথায় আগুন বেশি? এই জায়গাটাতে। তাহলে তুমি যদি তাপ কমাও তাহলে সাম্যাবস্থা কোন দিকে সরতে যাবে? এদিকে, কারণ এখানে অলরেডি তাপের পরিমাণ বেশি এবং তাপ আছে। তাহলে এই বিক্রিয়া যদি তাপ কমাও, এই রাসায়নিক বিক্রিয়ার উপর যদি তাপ কমাইতে চাও, তাহলে সাম্যাবস্থা কোন দিকে সরা উচিত? ডান দিকে। কেন? ডান দিকে তাপের পরিমাণ বেশি, তাপের পরিমাণটাকে কি করবে? কমাবে। তাহলে সাম্যাবস্থা কোন দিকে সরতেছে? ডানে। সাম্যাবস্থা ডান দিকে সরতেছে। ওই যে আগেরটার উল্টা আর কি, আগেরটা বামে সরছিল, এবার ডানে। কেন? কারণ তাপ কমাইছো। কারণ তাপ কে কমাইতে চায়? বিক্রিয়ক নাকি উৎপাদ? ডেফিনেটলি উৎপাদ, কারণ উৎপাদে অলরেডি তাপের পরিমাণ বেশি। এখন যদি তুমি তাপ কমাইতে চাও তাহলে সাম্যাবস্থা সরবে কোথায়? উৎপাদের দিকে, কারণ উৎপাদে অলরেডি তাপের পরিমাণ বেশি। আর বলবে যে ভাই আমার তাপটা কমাই দাও, অনেক বেশি তাপ আছে, যে অনেক বেশি তাপ আছে এটারে কমাই দাও। তাহলে সাম্যাবস্থা অটোমেটিকলি কোথায় যাবে? যেখানে তাপ বেশি সেটারে কমাইতে যাবে। তাহলে তাপ কমাইলে যেখানে তাপ বেশি সেখানে যাবে, শেষ কথা। তাপ কমাইলে যেখানে তাপ বেশি সেখানে যাবে। তাহলে এখানে গেল, তাহলে সাম্যাবস্থা গেল কোথায়? ডানে। আর ডানে যাও মানে কি? ডানে কে আছে? উৎপাদ। তাহলে সাম্যাবস্থাটা কোন দিকে গেল? উৎপাদের দিকে। সাম্যাবস্থা কোন দিকে গেল? উৎপাদের দিকে। তাহলে উৎপাদের দিকে যাও মানে কি বলতো? উৎপাদের পরিমাণটাকে বাড়ায় দেয়া। উৎপাদের দিকে যাও মানে উৎপাদের পরিমাণটা কি হবে? বেড়ে যাবে। উৎপাদ যদি বাড়ে, উৎপাদের দিকে যাচ্ছে, উৎপাদের দিকে গিয়ে তাপের পরিমাণটাকে কমায় দিচ্ছে, তাপের পরিমাণ কমায় দিচ্ছে। এখন তাপের পরিমাণটাকে কমায় দিল, এবং সাথে কি এই যে অ্যামোনিয়া আছে না, অ্যামোনিয়াম উৎপাদের পরিমাণও কি বাড়িয়ে দিবে। কারণ আমি বলছি সাম্যাবস্থা যেদিকে সরবে সেটার পরিমাণ বাড়াবে। যেহেতু উৎপাদের দিকে সরছে তাহলে উৎপাদের পরিমাণ বাড়বে। তাহলে উৎপাদ যদি বাড়ে তাহলে অটোমেটিকলি এ কি হবে? কমে যাবে। তাহলে বিক্রিয়া কি হবে? কমে যাবে। একটা বাড়লে আরেকটা কমবে বলছিলাম। তাহলে লাস্টে এটা লিখে দিবা। কি করছো এই রাসায়নিক বিক্রিয়াটাতে? তাপ কমাইছো না, তাহলে তাপ হ্রাস জনিত ফলাফল কি হবে? প্রশমিত হবে। তাপ হ্রাস জনিত
ফলাফল কি হবে? প্রশমিত হবে। ফলাফল প্রশমিত হবে। তারপর হ্রাসজনিত ফলাফল কি হবে? প্রশমিত হবে। কারণ প্রশমিত কেমনে হলো? একটা বাড়লো আর একটা কমলো। ফলাফল প্রশমিত হবে। শেষ। আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, তাহলে তাপ বাড়ালে কি হয় আশা করি আমরা বুঝতে পারছি, এবং তাপ কমাইলে কি হয় এটাও আশা করি বুঝতে পারছি। তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তোমাকে একটা টাস্ক দিব, তাপ হারি, এটা তুমি নিজে ট্রাই করবা, ঠিক আছে? তো তোমাকে একটা এক্সাম্পল দিলাম, ধরো N2 প্লাস O2 ইকুয়াল টু 2NO ডেল এইচ পজিটিভ 180 কিলোজুল আর মোল। এটা একটা তাপহারী বিক্রিয়া, কারণ এখানে ডেল এইচ পজিটিভ। তাহলে এটার এই বিক্রিয়ার তাপ বাড়াইলে কি হয়, তাপ কমাইলে হয়, সেটা বের করবো। তার আগে তোমাকে বিক্রিয়াটা একটু সাজাই দিই। N2 প্লাস O2 2NO, দেখো ডেল এইচ যদি এখানে পজিটিভ হয় তাহলে মনে রাখবা উৎপাদে তাপটা কি হবে? নেগেটিভ হবে, এই যে 180 কিলোজুল পার মোল। ডেল এইচ যদি পজিটিভ হয় উৎপাদে কি হবে? নেগেটিভ। এটাকে এ সাইডে আনতে পারো। তাহলে N2 প্লাস O2, এই নেগেটিভটা এই সাইডে আসলে পজিটিভ হয়ে যাবে, প্লাস 180 কিলোজুল পার মোল। আর এখানে কি আছে? 2NO। তাহলে এখানে বোঝা যাচ্ছে কোথায় তাপশক্তি বেশি, তাই না? বিক্রিয়কের দিকে তাপশক্তি বেশি। আর আগেরটাই কি হয়েছিল? কারণ এখানে তো বিক্রিয়কের দিকে তাপশক্তি হবে, কারণ তাপশক্তি এখানে কি হয়? শোষিত হয়। তাপহারী বিক্রিয়া তাপশক্তি কি হয়? শোষিত হয়। তাই বিক্রিয়কের দিকে তাপশক্তি হবে। এখানে তাপ বাড়াইলে কি হবে, তাপ কমাইলে কি হয়, সেটা নিজে ট্রাই করবা, ঠিক আছে? নিজে ট্রাই করবা। তাপ বাড়াইলে কি হয় এবং তাপ কমাইলে কি হয়, ট্রাই ইয়োরসেলফ। ওইটা যদি বুঝে থাকো এটাও ইনশাআল্লাহ বুঝে যাবা। ওকে, শেষ। তাপের কাহিনী ডান, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবা যে রাসায়নিক বিক্রিয়া কিন্তু বিক্রিয়া ভেতরে বা বিক্রিয়ার মধ্যে তোমার হচ্ছে তাপটা বাড়াইতে হয় বা কমাইতে হয়, চাপটাও সেম। কিন্তু যখন ঘনমাত্রা পড়বো, ঘনমাত্রা কিন্তু নির্দিষ্ট বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো যায়, নির্দিষ্ট উৎপাদের ঘনমাত্রা বাড়ানো যায়। কিন্তু এখানে তাপের ক্ষেত্রে বা চাপের ক্ষেত্রে বিক্রিয়কের তাপ স্পেসিফিকলি বাড়ানো যায় না, উৎপাদের তাপ স্পেসিফিকলি বাড়ানো যায় না। তোমার পুরো বিক্রিয়ার তাপ বাড়াইতে হয়। এরপরে তাপ ডিসাইড করে আমি কোথায় যাব, আমি কি বিক্রিয়কের দিকে যাব নাকি উৎপাদের দিকে যাব। চাপের ক্ষেত্রেও সেম। ওকে, তাহলে এখন আমরা পড়বো চাপের কাহিনী। কি পড়বো? চাপ। কোন একটা রাসায়নিক বিক্রিয়া চাপের প্রভাব আছে কি নাই এটা বুঝবা কিভাবে? চাপের প্রভাব থাকবে তখনই যখন তোমার বিক্রিয়কের মোট মোল সংখ্যা বিক্রিয়কের মোট মোল সংখ্যা ইজ নট ইকুয়াল টু, মাথায় রেখো, বিক্রিয়কের মোট মোল সংখ্যা ইজ নট ইকুয়াল টু উৎপাদের মোট মোল সংখ্যা। অর্থাৎ বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যা যদি সমান না হয় সেক্ষেত্রে বিক্রিয়াতে কি থাকবে? চাপের প্রভাব থাকবে। মোল সংখ্যা, যেমন আমরা এক্সাম্পল দেখি, এই যে এটা PCl3 প্লাস Cl2 PCl5। এখানে দেখো বিক্রিয়ক এখানে 1 মোল আছে, ওর সামনে 1 মোল আছে, টোটাল কয় মোল হলো? 2 মোল। আর এখানে কয় মোল আছে? PCl5 এর সামনে 1 আছে, মানে 1 মোল। তাহলে দেখো এখানে বিক্রিয়কের মোল সংখ্যা 2 মোল টোটাল, উৎপাদের মোল সংখ্যা টোটাল কত? 1 মোল। তাহলে এটা কি নট ইকুয়াল না? এটা আর এটা কি মোল মিলছে? না, মিলে নাই। তার মানে এই বিক্রিয়া চাপের প্রভাব আছে। এই বিক্রিয়া কি আছে? তোমার চাপের প্রভাব আছে। কিন্তু যদি এমন হইতো, এই যে N2 প্লাস O2 ইকুয়াল টু 2NO, দেখো এখানে হচ্ছে টোটাল আছে কয় মোল? 1 মোল 1 মোল 2 মোল। এখানে 2 আছে সামনে, মানে কত? 2 মোল। তাহলে দেখো বিক্রিয়কের মোট মোল সংখ্যা 2 মোল, উৎপাদেরও মোট মোল সংখ্যা কত? 2 মোল। তার মানে এখানে কি মিল হয়ে গেছে, বিক্রিয়কের মোট মোল এখানেও মোট মোল। তার মানে কি বোঝা যাচ্ছে না যে কোথায় চাপ বেশি? মনে রাখবা মোল সংখ্যা যেখানে বেশি সেখানে চাপের পরিমাণ বেশি। যেমন এই বিক্রিয়ায় এখানে মোল সংখ্যা বেশি ছিল, তার মানে এখানে চাপের পরিমাণ বেশি। কিন্তু এখানেও 2 মোল, এখানে 2 মোল, কোথায় চাপের পরিমাণ বেশি সেটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। তার মানে মনে রাখবা এই বিক্রিয়ায় কোনো চাপের প্রভাব নাই, চাপের প্রভাব নেই। বুঝতে পারছো? এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই, ঠিক আছে? তাহলে চলো আমরা চাপের প্রভাব নিয়ে কাজ করি। আমরা হচ্ছে একটা এক্সাম্পল নেই, এই এক্সাম্পলটা নেই N2 প্লাস 3H2 ইকুয়াল টু 2NH3। এই বিক্রিয়া চাপের প্রভাব আমরা ব্যাখ্যা করব, মানে চাপ বাড়াইলে কি হয়, চাপ কমাইলে কি হয়। আগে মোল সংখ্যাটা বের করব। এই বিক্রিয়া এখানে 1 মোল আছে সামনে, আর এখানে 3 আছে, টোটাল কয় মোল হলো? 4 মোল। এই বিক্রিয়ার সামনে 2 আছে, তাহলে টোটাল কয় মোল হলো? 2 মোল। ওকে, তাহলে এখন কোথায় চাপের পরিমাণ বেশি? যেখানে মোল বেশি সেখানে চাপ বেশি। এই যে বিক্রিয়কে চাপের পরিমাণ বেশি। তাহলে আমি
তাহলে এই রাসায়নিক বিক্রিয়ায় যদি আমি হচ্ছে চাপটাকে বাড়াই দিই ভাইয়া, চাপ বাড়াই, তাহলে কি হবে? দেখো আমরা তো ওই আগে পড়ছি একটু আগে যে তেলে মাথায় কখনো তেল দেয় না। এই রাসায়নিক বিক্রিয়া দেখা যাচ্ছে যে এইখানে 4 মোল, মানে এখানে চাপের পরিমাণটা বেশি এটার তুলনায়। তাহলে তুমি যদি এই রাসায়নিক বিক্রিয়ার চাপটা বাড়াও, তাহলে সাম্য অবস্থাটা ওই বৃদ্ধিজনিত চাপ বা বাড়াইন্না চাপটারে কোন দিকে সরাবে? এদিকে নাকি এদিকে? অবশ্যই এদিকে। কেন? কারণ এখানে চাপের পরিমাণ কম এবং তুমি চাপ বাড়াতে চাচ্ছ, তাহলে সাম্যাবস্থা সরবে কোথায়? এই ডানে, রাইট? তাহলে তুমি লিখে দাও যে সাম্যাবস্থা ডানে যাবে। সাম্যাবস্থা বৃদ্ধিজনিত চাপটাকে নিয়ে কোথায় যাবে? ডানে। ওকে, মানে ওই যে আগের মতো আর কি, তেলের মাথায় তুমি তেল দিবা না। তা তুমি চাপ বাড়ালে বৃদ্ধিজনিত চাপটা এদিকে কি যাবে না, যাবে কোথায়? এদিকে, কারণ এদিকে তো চাপের পরিমাণ বেশি। এদিকে কেন বৃদ্ধিজনিত চাপটা যাবে? যাবে হচ্ছে এদিকে, কারণ এখানে চাপের পরিমাণ কম, তাহলে বৃদ্ধিজনিত চাপটা এদিকে যাবে যেখানে চাপের পরিমাণ কম। সহজ হিসাব। সাম্যাবস্থা যাচ্ছে কোথায়? ডানে। ডানে কি আছে? উৎপাদ। তাহলে উৎপাদের দিকে যাচ্ছে। কোথায়? উৎপাদের দিকে। তো আমি একটা কথা বলছি, যে সাম্যাবস্থা যেদিকে সরবে সেটার পরিমাণ বাড়াবে। যেহেতু উৎপাদের দিকে গেছে, তাহলে উৎপাদের পরিমাণটাকে কি করবে? বাড়াই দিবে। তাহলে উৎপাদ বাড়বে। উৎপাদ বাড়বে। উৎপাদ যদি বাড়ে, তাহলে বিক্রিয়ক কি হবে? অটোমেটিকলি ভাইয়া কমে যাবে। একটা বাড়লে আরেকটা কমে, আমরা জানি। আচ্ছা, লাস্ট লিখবো এই রাসায়নিক বিক্রিয়াটাতে কি করলাম? চাপ বাড়াইলাম। তাহলে চাপ বৃদ্ধি জনিত ফলাফল, যেহেতু চাপ বাড়াইছো, তাহলে চাপ বৃদ্ধি জনিত ফলাফল কি হবে? প্রশমিত হবে। বৃদ্ধি জনিত ফলাফল প্রশমিত হবে। প্রশমিত হবে। শেষ। তাপের যে কনসেপ্টটা পড়ছো না, ওই রকমই। যেখানে তাপ বেশি তুমি তাপ বাড়াইছো, বৃদ্ধিজনিত তাপটা যেখানে তাপ বেশি সেদিকে গেছে না, যেখানে তাপ কম সেদিকে গেছে। এখানেও সিমিলার। এটা চাপের কনসেপ্ট এরকম, যে আগে দেখবো কোথায় চাপ বেশি। যেখানে চাপ বেশি তুমি যদি চাপ বাড়াও রাসায়নিক বিক্রিয়ায়, বৃদ্ধিজনিত চাপটা সেদিকে যাবে না যেখানে চাপের পরিমাণটা বেশি, বৃদ্ধিজনিত চাপটা সেদিকেই যাবে যেখানে চাপের পরিমাণ কম। এই যে এখানে কম ছিল তাই এদিকে গেছে, ডানে। ডানে মানে কি? উৎপাদের দিকে। উৎপাদের দিকে যাওয়া মানে কি? উৎপাদের পরিমাণটাকে বাড়ায় দেয়। আর উৎপাদ বাড়লে বিক্রিয়ক কি কমে যাবে। বলে লাস্টের লাইনটা লিখে দেবে, একটা বাড়লে আরেকটা কমতেছে, মানে কি? নিউট্রালাইজ হচ্ছে। অর্থাৎ চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত হলো। চাপ কমাইলে কি হবে? দেখো খুব সহজ। চাপ যদি কমাই তাহলে কি হয়? উল্টা উল্টা হবে। তুমি যদি এই রাসায়নিক বিক্রিয়ায় চাপটাকে কমাই দাও, তাহলে সাম্যাবস্থা কোন দিকে সরবে? ডেফিনেটলি বামে। কেন? কারণ তুমি চাপ কমাইতে চাচ্ছ। চাপ কি করতে চাচ্ছ? কমাইতে চাচ্ছ। তাহলে কমাই না চাপটা কোথায় যাবে? এদিকে নাকি এদিকে? ডেফিনেটলি এদিকে। এখানে তো অলরেডি চাপ কম আসছেই, তো সাম্যাবস্থা কি এদিকে যে আরো কমাবে? না, সাম্যাবস্থা যাবে এই দিকে, কারণ এদিকে চাপের পরিমাণ বেশি। তাহলে আর তুমিও চাপ কমাতে যাচ্ছ, তাই সাম্যাবস্থা ওই কমাইন্না চাপটাকে, অর্থাৎ হ্রাসজনিত চাপকে তোমার এই বিক্রিয়কের দিকে ঠেলে নিবে। তাহলে সাম্যাবস্থা কোন দিকে গেল? বিক্রিয়কের দিকে। বিক্রিয়ক কোথায়? বামে। বামে। তাহলে সাম্যাবস্থা যাচ্ছে আলটিমেটলি বামে। সাম্যাবস্থা বামে যাবে। আর বামে কি আছে? বিক্রিয়ক। তার মানে লিখে দিবা বিক্রিয়কের দিকে। বিক্রিয়কের দিকে। বিক্রিয়কের দিকে। আর বিক্রিয়কের দিকে যাওয়া মানে কি বলতো? আমি বলছি না সাম্যাবস্থা যেদিকে যাবে সেটার পরিমাণ বাড়ায় দিবে। তার মানে এখানে বিক্রিয়ক বেড়ে যাবে। সাম্যাবস্থা বিক্রিয়কের দিকে গেছে মানে বিক্রিয়কের পরিমাণ বাড়বে। বিক্রিয়ক বাড়বে। আর বিক্রিয়ক যদি বাড়ে, উৎপাদ কি হবে? অটোমেটিক্যালি কমে যাবে। উৎপাদ কমে যাবে। আর লাস্টের লাইনটা লিখবা যে যেহেতু তুমি এখানে চাপ কমাইছো, লাস্টে লিখবা চাপ হ্রাস জনিত ফলাফল। চাপ হ্রাস জনিত ফলাফল কি হবে? প্রশমিত হবে। চাপ হ্রাস জনিত ফলাফল প্রশমিত হবে। প্রশমিত হবে। শেষ। ডান ডিল। শেষ। ওকে, তাহলে চাপ বাড়ালে কি হয়, চাপ কমালে কি হয় বুঝতে পারছি আমরা। ওকে, ক্লিয়ার? ঠিক আছে। তাহলে তোমাকে একটা কথা বলি, যে যেহেতু আমি এটা করাই দিছি, তুমি হচ্ছে বাসায় একটা কাজ করবা। তুমি হচ্ছে এটা কইরো বাসায়। তুমি হচ্ছে এটা কইরো যে PCl5 PCl3 প্লাস Cl2, এটা হচ্ছে নিজে বাসায় করবা। এখানে হচ্ছে চাপ বাড়াইলে কি হয় আর চাপ কমাইলে কি হয়, দুইটাই করবা। ওকে, নিজে ট্রাই করবা আর কি। এই জিনিসপাতিগুলো না খুব লজিক্যাল, বুঝছো? পুরাই লজিক্যাল। মানে আসলে লজিক দিয়ে বোঝা যায় যে তাপ বাড়াইলে সাম্যাবস্থা কোন দিকে যাবে। তাপ যদি বাড়াও, যেখানে তাপ বেশি সেদিকে যাবে না, যেখানে তাপ কম সেদিকে যাবে। আর যদি ওখানে যদি যায়, ওটার পরিমাণটা বাড়াই দিবে। শেষ। আর যদি চাপ বাড়াও, তাপের কথা বললাম, চাপ যেখানে চাপের পরিমাণ বেশি সেখানে তো আর বৃদ্ধিজনিত চাপটা যাবে না, বৃদ্ধিজনিত চাপ যাবে না সেদিকে। কোথায় যাবে? যেখানে চাপের পরিমাণটা কম সেখানে যাবে। সিম্পল হিসাব, বুঝছো? খুবই লজিক্যাল জিনিস। লাস্ট আমরা এটা দিয়ে শেষ করতেছি ঘনমাত্রার প্রভাব। তোমাকে শুরুতে একটা কথা বলছিলাম যে রাসায়নিক বিক্রিয়ায়, মানে এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পড়তেছে আমরা কি? উভমুখী বিক্রিয়া। এই উভমুখী বিক্রিয়ায়
ঘনমাত্রার প্রভাবটা কিভাবে দেখা যায়? ঘনমাত্রা আসলে বিক্রিয়কের স্পেসিফিকলি বাড়ানো যায়, উৎপাদের স্পেসিফিকলি বাড়ানো যায়। আর মনে রাখবা তাপ এবং চাপ এটা বিক্রিয়কের স্পেসিফিকলি বাড়ানো যায় না, উৎপাদেরও স্পেসিফিকলি বাড়ানো যায় না। তাপ এবং চাপ এটা হচ্ছে পুরো বিক্রিয়ার মধ্যেই বাড়াইতে হয় বা কমাইতে হয়। আর ঘনমাত্রাটা হচ্ছে স্পেসিফিকলি বিক্রিয়কের বাড়াইতে পারবো, উৎপাদে বাড়াইতে পারবো। আর মাথায় রেখো যে ঘনমাত্রার প্রভাব আছে কি আছে নাই কেমনে বুঝবা? এটার কোনো ওই রকম কন্ডিশন নাই, সকল উভমুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য। সকল উভমুখী বিক্রিয়া কি আছে? ঘনমাত্রার প্রভাব আছে। সকল উভমুখী বিক্রিয়ায় ঘনমাত্রার প্রভাব আছে। ঘনমাত্রার প্রভাব আছে, এটা খুব সহজ। সব উভমুখী বিক্রিয়ায় তুমি ঘনমাত্রার প্রভাব দেখতে পাবা। তাহলে দেখো আমরা হচ্ছে ঘনমাত্রার প্রভাবটা একটু পড়ি। কি খুব সহজ, একটা বিক্রিয়া নেই N2 + 3H2 2NH3, এটা ধরো একটা উভমুখী বিক্রিয়া। তাহলে আমি বললাম না যে এটার স্পেসিফিকলি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো যায়, উৎপাদে ঘনমাত্রা বাড়ানো যায়। তাহলে তোমাকে আমি বলি যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে কি হয়? বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াও তাহলে কি হবে? এটার কনসেপ্টটা আরো ইজি। এটাকে যদি আমি বাড়াই দেই, এই যে বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াই তাহলে কি হয়? এই বিক্রিয়কটা একসময় কিসে কনভার্ট হয়? উৎপাদে না? তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে এই বিক্রিয়কটা রূপান্তর হয় উৎপাদে, তাহলে উৎপাদের পরিমাণটাও কি হয়ে যায়? বেড়ে যায়। তাহলে তুমি লিখবা যে বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াই তাহলে সাম্যাবস্থা কোথায় যাবে? ডান দিকে। সাম্যাবস্থা যাবে ডানে, সাম্যাবস্থা ডানে যাবে, কারণ বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো মানে এই বিক্রিয়কটা একসময় উৎপাদে পরিণত হবে। তার মানে সাম্যাবস্থাও কই যাবে? উৎপাদের দিকে, মানে ডানে। তাই সাম্যাবস্থা যাচ্ছে ডানে। ডানে কি আছে? উৎপাদ। তাহলে উৎপাদের দিকে যাওয়া মানে কি বলতো? উৎপাদের দিকে যাওয়া মানে উৎপাদের পরিমাণটাকে বাড়ায় দেয়, যে উৎপাদটা বাড়ায়, যেদিকে সাম্যাবস্থা যাবে সেটার পরিমাণ বাড়াবে। তাহলে উৎপাদের দিকে যাওয়া মানে উৎপাদের পরিমাণটাকে বাড়ায় দেয়া। তাহলে এখানে কি হবে? উৎপাদ বাড়বে। আর উৎপাদ যদি বাড়ে, এটা যদি বাড়ে, এটা অটোমেটিক্যালি কমে যাবে, কারণ বিক্রিয়কটা তো উৎপাদেই কনভার্ট হয়ে গেল। তাহলে এখানে তো বিক্রিয়কের পরিমাণ এমনি কমে গেল, কারণ বিক্রিয়কটা পুরোটা উৎপাদে চলে গেছে, কারণ উৎপাদের পরিমাণ বেশি। তাহলে উৎপাদ বাড়বে আর বিক্রিয়ক কি কমবে? বিক্রিয়ক কমবে। শেষ। ওকে। আর লাস্টে লিখে দিবেন বিক্রিয়কের ঘনমাত্রা কি বাড়াইছি না, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি জনিত ফলাফল প্রশমিত হবে, কারণ একটা বাড়লে আরেকটা কমে, এটা মানেই বোঝায় কি? প্রশমন। তারপরে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে কি হয় দেখলাম, এখন দেখি উৎপাদের ঘনমাত্রা বাড়ালে কি হয়। উল্টা কেস হবে। উৎপাদের ঘনমাত্রা যদি বাড়াই, উৎপাদের ঘনমাত্রা কি করব? যদি বাড়াই তাহলে কি হয়? সেম জিনিস। এটার ঘনমাত্রা যদি স্পেসিফিকলি বাড়াও তাহলে এটা একসময় কিসে যাবে? বিক্রিয়কে যাবে না, কারণ এটা একটা উভমুখী বিক্রিয়া, উৎপাদও বিক্রিয়কে রূপান্তর হয়। উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে উৎপাদটা কিসে কনভার্ট হবে? বিক্রিয়কে। ফলে বিক্রিয়কের পরিমাণটা কি হবে? বেড়ে যাবে। অর্থাৎ উৎপাদের ঘনমাত্রা বাড়াইলে উৎপাদটা বিক্রিয়কের দিকে যাচ্ছে, অর্থাৎ সাম্যাবস্থা বিক্রিয়কের দিকে যাচ্ছে। বিক্রিয়কটা কোথায় আছে? বামে। তাহলে সাম্যাবস্থা যাবে বামে, সাম্যাবস্থা বামে যাবে। তাহলে বামে যাওয়া মানে কি? বামে যাওয়া মানে হচ্ছে এই বামে যাওয়া মানে হচ্ছে বামে কি আছে? বিক্রিয়ক, তার মানে বিক্রিয়কের দিকে। সাম্যাবস্থা কই যাচ্ছে? বিক্রিয়কের দিকে। বিক্রিয়কের দিকে যাওয়া মানে কি? বিক্রিয়কের পরিমাণটা বাড়াই দিবে। এই যে বিক্রিয়কের দিকে যাওয়া মানে কি? বিক্রিয়কের পরিমাণটাকে বাড়াই দিবে, তাহলে বিক্রিয়ক বাড়বে। আর বিক্রিয়ক যদি বাড়ে আমরা জানি একটা বেলা এটা কমে, উৎপাদ কি হবে? কমে যাবে। তাহলে লাস্টে লিখবা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি জনিত ফলাফলটা প্রশমিত হবে। শেষ। আজকে লাস্টে তেলের নীতি আমাদের শেষ। এখন জাস্ট তুমি সিকিউ এটা রিভিশন দেওয়ার পরে সিকিউ গুলো দেখবা, তোমাকে তাপ চাপ ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করলে তুমি ইজিলি ব্যাখ্যা করতে পারবা, এবং তোমার এই লাস্টে তেলের নীতি এই টপিক অনুযায়ী যে সকল সিকিউ আছে সবগুলো সিকিউ ইনশাআল্লাহ তুমি পেরে যাবা। ওকে। আর তুমি নিজে নিজে তো প্র্যাকটিস করার জন্য আমি দিলাম, নিজে নিজে প্র্যাকটিস করো। ওকে। তাহলে আজকে শুধুমাত্র একটি ক্লাসের মাধ্যমে লাস্টে তেলের নীতির টপিকটা আমাদের শেষ। ইনশাআল্লাহ এই টপিকের উপর তোমার আর কোনো প্রবলেম হবে না। ওকে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের মাস্টার ক্লাস। পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আরেকটি টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।